আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা এইচএসসি ইকোনমিক্সের নবম অধ্যায়ের পার্ট 2 নিয়ে হাজির হয়েছি। আজকের পার্টে আমরা আলোচনা করব সামগ্রিক আয়ের বিভিন্ন ধারণা সম্পর্কে। তোমরা জানো যে আমরা ধারাবাহিকভাবে ভিডিওগুলো করে আসতেছি, যার জন্য আগের পার্টটা যদি কেউ মিস করে থাকো অবশ্যই প্রথম পার্টটা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, দেখে এই পার্টটা দেখার জন্য আমি অনুরোধ করছি। সো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের লেসন। গত পার্টে আমরা সামগ্রিক আয় এই বিষয়টা কিভাবে বের করতে হয় বা সামগ্রিক আয় বিষয়টা কি সেই বিষয়টা সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম, বিভিন্ন পদ্ধতি সম্পর্কে সামগ্রিক আয় বের করা। এই সামগ্রিক আয়ের কতগুলো ধারণা রয়েছে, অর্থাৎ সামগ্রিক আয়কে আমরা বিভিন্ন নামে নামকরণ করতে পারি, ঠিক আছে। এগুলো কতগুলো ক্লাসিফিকেশন আছে আলাদা আলাদা। সেইগুলো হচ্ছে, এক নম্বর আমরা এখানে টোটাল 6টা ক্লাসিফিকেশন দেখব, অর্থাৎ বিভিন্ন ধারণার মধ্যে আমরা 6টা জিনিস দেখব। এক নম্বর হচ্ছে মোট জাতীয় আয়। এই বিষয়টা কি, মোট জাতীয় আয় বলতে আমরা কি বুঝে থাকি সেটা আমরা একটু দেখব। 2 নম্বর আমরা দেখব নিট জাতীয় আয় বলতে কি বোঝানো হয়। তারপর 3 নম্বর মোট জাতীয় উৎপাদন, 4 নিট জাতীয় উৎপাদন, 5 মোট দেশজ উৎপাদন, 6 নিট দেশজ উৎপাদন। এই বিষয়গুলো সম্পর্কে আমরা জানবো। এর বাইরে কোনো ধরনের জাতীয় আয়ের অন্যান্য ধারণা নেই। এই 6টা বিষয় যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের হয়ে যাবে। প্রথমে আমরা এই মোট জাতীয় আয় সম্পর্কে একটু ধারণা নেওয়ার চেষ্টা করি। মোট জাতীয় আয় বলতে আসলে কি বোঝানো হয়। মোট জাতীয় আয় মানে হচ্ছে একটা নির্দিষ্ট সময়ে, সাধারণত এক বছরে একটা দেশ যেই পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপন্ন করে থাকে সেটার যে বাজার মূল্য বা আর্থিক মূল্য, সেটাকে আমরা বলে থাকি মোট জাতীয় আয়, ঠিক আছে। তো এই বিষয়টা যদি আরো একটু স্পেসিফিকভাবে আমরা বলতে চাই, যে আমরা যদি বলি সূত্র আকারে কেমন আমরা বের করতে পারি, সেটা হচ্ছে, এগুলো একটু পরে বলতেছি। 2 নাম্বারটা প্রথমটা একটু পরে বলি, ঠিক আছে। 2 নাম্বারটা আমরা একটু বলি। 2 নাম্বার হচ্ছে, এখানে আমি লিখে রেখেছি, কোনো নির্দিষ্ট সময়ে দেশের উৎপাদিত দ্রব্য সেবার বাজার মূল্য যোগ বিদেশে কর্মরত দেশীয়দের আয় মাইনাস দেশে কর্মরত বিদেশিদের আয়। অর্থাৎ এই ক্ষেত্রে যারা আমাদের দেশে যে পরিমাণ দ্রব্য উৎপাদন হবে তার থেকে, সেখান থেকে আমরা যেটা করব, যে বিদেশে যে বাংলাদেশি মানুষ রয়েছে কর্মরত, যাদেরকে আমরা প্রবাসী বলে থাকি, তাদের আয়টা আমরা যোগ করব যখন আমরা মোট জাতীয় আয় বের করব তখন। এবং যারা দেশে বিদেশের মানুষ রয়েছে, অর্থাৎ দেশে কর্মরত বিদেশিদের আয়টা আমরা কি করব, বিয়োগ করব। আসলে মোট জাতীয় আয় মানে হচ্ছে, ন্যাশনাল মানে বোঝায় যে আমাদের জাতি, আমাদের জাতের মধ্যে যারা রয়েছে, আমাদের দেশের মানুষ যারা, তাদের ইনকামটা। তো তাদের ইনকামটা থেকে আমরা কি করব, বিদেশি যারা আছে বাংলাদেশি ইনকাম করতেছে তাদের ইনকামটা কি দিব, বাদ দিব, তাহলেই হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমরা আরেকটা সূত্র ইউজ করব, সেটা হচ্ছে কি জিএনআই, যেটা আমরা অলরেডি এর আগের ক্লাসে বলেছি যে আমরা জাতীয় আয় কেমনে বের করতে হয়, সি প্লাস আই প্লাস জি এক্স মাইনাস এম, ঠিক আছে। এগুলো প্রত্যেকটার আমরা বর্ণনা দিয়েছি, যে সি মানে কনজাম্পশন এক্সপেন্ডিচার, আই মানে ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার, জি মানে হচ্ছে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, এক্স মাইনাস এম মানে হচ্ছে এক্সপোর্ট থেকে আমরা যদি ইম্পোর্ট বাদ দিই তাহলে যেটা পাবো সেটা, ঠিক আছে। তো এটার সাহায্যে বা এই সূত্রের সাহায্যে আমরা কি বের করব, মোট জাতীয় আয় নির্ণয় করব। এরপর চলে আসে আমরা 2 নাম্বার পয়েন্ট, সেটা হচ্ছে কি নিট জাতীয় আয় বা এনএনআই বা নেট ন্যাশনাল ইনকাম বলতে কি বোঝানো হয়। নেট ন্যাশনাল ইনকাম বা নিট জাতীয় আয় মানে হচ্ছে, এখানে আমরা যে বিষয়টা করব, অর্থাৎ জিএনআই আমরা যে জিনিসটা বের করব সেই জিনিসটা থেকে, অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে যেই পরিমাণ চূড়ান্ত দ্রব্য সেবা উৎপন্ন হয়, সেখান থেকে সেই দ্রব্যগুলো উৎপাদনের জন্য যে যন্ত্রপাতি বা স্থায়ী সম্পদগুলো ইউজ হয় সেগুলোর ব্যবহারজনিত ব্যয়, যেটাকে আমরা বলি ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্স সিসিএ, ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্স সিসিএ। এটা যদি আমরা বাদ দিই, অর্থাৎ মূলধনী সামগ্রী ব্যবহারজনিত ব্যয় বাংলায় বললে, এটা যদি আমরা বাদ দিই, বা যদি ডেপ্রিসিয়েশন কস্ট বা অবচয় ব্যয় যদি আমরা বাদ দিই, তাহলে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে কি নিট জাতীয় আয়। অর্থাৎ মোট জাতীয় আয় থেকে যদি আমরা কি বাদ দিই, ডেপ্রিসিয়েশন কস্ট বা সিসিএ বাদ দিই, বা ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্স যদি আমরা বাদ দিই, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে নিট জাতীয় আয় বা এনএনআই, ঠিক আছে। তাহলে আমরা আগে যেটা লিখছি যে এনএনআই সমান সি প্লাস আই প্লাস জি এক্স মাইনাস এম, এখান থেকে আমরা সিসিএ অবলিক ডিসি বাদ দিব, তাহলে আমরা কি পাবো, নিট জাতীয় আয় পাবো। তারপর চলে আসা যাক এনএনআই, আমরা অন্যভাবে লিখতে পারি, এই যে সি প্লাস আই প্লাস জি এক্স মাইনাস এম, এটা কিন্তু আমরা এখানে লিখেছি, তার মানে এই জিনিসটার
এই জিনিসটার পরিবর্তে আমরা জিএনআই লিখতে পারি, অর্থাৎ জিএনআই মাইনাস সিসি অবলিক ডিসি, অর্থাৎ জিএনআই থেকে সিসি অবলিক ডিসি যদি আমরা বাদ দিই তাহলে আমরা কি পাবো, আমাদের যে এনএনআই আছে সেই এনএনআইটা পেয়ে যাব। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে আমরা দুইটা জিনিস বুঝলাম, একটা হচ্ছে মোট জাতীয় আয়, আরটা হচ্ছে নিট জাতীয় আয়। এরপর চলে আসো, তোমাদের বইতে অনেক সময় থাকতে পারে যে মোট জাতীয় উৎপাদন, ঠিক আছে, বা নিট জাতীয় উৎপাদন। আমি একটু বলি, মোট জাতীয় আয় যে কথা, মোট জাতীয় উৎপাদন একই অর্থে ব্যবহৃত হয়। কেন? এটা মানে হচ্ছে মোট জাতীয় আয় অর্থাৎ যেই পরিমাণ চূড়ান্ত দ্রব্য সেবা উৎপন্ন হবে সেটার বাজার মূল্য, আর মোট জাতীয় উৎপাদন মানে হচ্ছে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য সেবাকর্ম উৎপাদন হবে সেটার পরিমাণ। ঠিক আছে, দুইটার কথা কিন্তু আলটিমেটলি একটাই বোঝাচ্ছে, অর্থাৎ আমরা যেটা বুঝতে পারতেছি যে এখানে আমরা আয়টাকে কাউন্ট করব, মোট আয়টাকে, আর যখন আমরা মোট জাতীয় উৎপাদন বলবো তখন আমরা উৎপাদনটাকে কাউন্ট করবো, অর্থাৎ যতটুকু পরিমাণ উৎপাদন হচ্ছে সেটা। অনেক সময় দুটাকে সেম মনে করা হয়, যার জন্য আমাদের এখানে এই যে আমরা এক নম্বরের জন্য যেই সূত্রগুলো ইউজ করছি, অর্থাৎ এখানেও আমরা এই যে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট অর্থাৎ জিএনপি, এই ক্ষেত্রে আমরা একই সূত্র ইউজ করব। এটা চেঞ্জ করে দিয়ে আমরা নিচে, আমি জায়গার অভাবে এখানে লিখে নেই, তোমরা যেটা করবা এই জায়গাটাতে সেম জিনিস, এই দুইটা জিনিস এখানে যে দুইটা আমি সূত্র লিখছি এই দুইটা সূত্র এখানেও লিখবা, অর্থাৎ মোট জাতীয় উৎপাদনের মধ্যেই তোমরা কি লিখবা, এই যে এখানে উপরে যে দুইটা, এই দুইটা সূত্র আবার লিখবা, বাট এখানে তোমরা জিএনআই লিখবা না, সে জায়গায় তোমরা এটা চেঞ্জ করে জিএনপি লিখবা, কেমন, এবং এটা জিএনপি লিখবা। ক্লিয়ার? শুধু এখানে এই দুইটা জায়গায় চেঞ্জ করে দিবা, বাকি সব ঠিক থাকবে। তারপর চলে আসি আমরা নিট জাতীয় উৎপাদন বলতে আমরা কি বুঝে থাকি, অর্থাৎ আমরা যেটা মোট জাতীয় উৎপাদন বের করব সেটা থেকে আমরা কি বাদ দিব, সেটা থেকে আমরা যদি সিসিএ অবলিক ডিসি বাদ দিই, অর্থাৎ এই যে উপরে যে সূত্র লিখছি সেই সূত্রগুলো সেম হবে, জাস্ট শুধু একটা জায়গায় পার্থক্য, এখানে জিএনএনপি হবে, যেখানে আইসি হলে সেখানে কি হবে, পি হবে, এতটুকু পার্থক্য পারা যাবে। আর এটাও আমরা পি লিখে দিই, এটা হবে কি জিএনপি থেকে সিসিএ অবলিক ডিসি যদি আমরা বাদ দিই তাহলে আমরা নিট জাতীয় উৎপাদন পেয়ে যাব। এই ক্ষেত্রে আমরা একই সূত্র ইউজ করব। ঠিক আছে, আমি যেটা বোঝানোর চেষ্টা করতেছি 1 নাম্বার আর 3 নাম্বার দুইটাই সেম কথা, 2 নাম্বার এবং 4 নাম্বার একই কথা, কারণ এই দুইটা হচ্ছে একই অর্থে ব্যবহৃত হয়ে থাকে। এরপর চলে আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে 5 নাম্বার, মোট দেশজ উৎপাদন বা জিডিপি। এটা আমরা অনেক সময় শুনে থাকি, আমাদের বিভিন্ন নিউজে আমরা শুনি জিডিপি প্রবৃদ্ধির হার বা জিডিপি বৃদ্ধি পাচ্ছে হ্রাস পাচ্ছে এমন। এই জিডিপি মানে কি? জিডিপি মানে হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। ঠিক আছে, মোট দেশজ উৎপাদন। এই বিষয়টা যেটা বোঝায় সেটা হচ্ছে কি, আগে আমরা বলছি মোট জাতীয় মানে হচ্ছে একটা দেশের যে জাতি বা যে মানুষ, সেই মানুষের যে ইনকাম সেটা, আর মোট দেশ উৎপাদন মানে হচ্ছে একটা দেশের অভ্যন্তরে, একটা দেশের ভৌগোলিক সীমানার মধ্যে যেই পরিমাণ দ্রব্য উৎপাদন হয়, ঠিক আছে, যে পরিমাণ দ্রব্য বা সেবাকর্ম উৎপাদন হয় তার সমষ্টিকে আমরা বুঝে থাকি যে জিডিপি। ঠিক আছে, এই জিডিপির মধ্যে যেটা করতে হয় সেটা হচ্ছে কি, এখানে আমরা কে উৎপাদন করতেছে সেটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে এটা কোথায় উৎপাদন হচ্ছে সেটা। যদি আমাদের দেশের অভ্যন্তর উৎপাদন হয় তাহলে আমরা সেটা ইনক্লুড করব, সেটা দেশের মানুষ করুক বা বাইরের দেশের মানুষ করুক। ঠিক আছে, একটু ভালো করে বোঝার চেষ্টা করো, এখানে আমাদের যে জিডিপি এবং জিএনপি বা জিএনআই এটার মধ্যে পার্থক্য এই সূত্রটার মধ্যে একটা জায়গায়, সেটা হচ্ছে আগে আমাদের ছিল কোনো নির্দিষ্ট সময়ে দেশের উৎপাদিত দ্রব্য সেবার বাজার মূল্য যোগ বিদেশে কর্মরত দেশীয়দের আয়, অর্থাৎ যারা প্রবাসী আছে, বাংলাদেশের মানুষ বাইরে কাছে তাদের আয়টা আমরা যোগ করছি। কিন্তু এই জিনিসটা এখানে গেলে আমরা বিয়োগ করব, এখানে আমরা করব বিদেশে কর্মরত দেশীয়দের আয়টা বিয়োগ, আগে করছিলাম যোগ, এখন করব বিয়োগ। এবং আগে যেটা আমরা বিয়োগ করছিলাম, আগে আমরা বিয়োগ করছি দেশে কর্মরত বিদেশিদের আয়, সেটা আমরা বিয়োগ করছিলাম, এখন আমরা সেটা যোগ করব, দেশে কর্মরত বিদেশিদের আয় সেটা কি হবে, যোগ হবে কার সাথে, যে পরিমাণ দ্রব্য সেবা উৎপন্ন হবে তার বাজার মূল্যের সাথে। ঠিক আছে, অর্থাৎ এই জিনিসটার বিপরীত হচ্ছে এই জিনিসটা, কেমন, এখানে হচ্ছে যারা দেশের মানুষ বাইরে কাজ করতেছিল তাদের ইনকামটা আমরা যোগ করছি উপরে, ঠিক আছে, জিএনআইতে। কিন্তু যখন আমরা জিডিপি বের করব তখন আমাদের যারা বিদেশে কাজ করে বাংলাদেশের মানুষ তাদের ইনকামটা বাদ দিতে হবে, আর যারা বিদেশের মানুষ দেশে কাজ করে তাদের ইনকামটা কি করতে হবে, যোগ করতে হবে এখানে, আর এখানে সেটা কি করতে হবে, বিয়োগ করতে হবে। অর্থাৎ যারা দেশে কর্মরত বিদেশে আছে তাদের ইনকামটা আমরা কি করবো, এই জায়গায় বিয়োগ করব, আর এখানে কি করতেছি, যোগ করতেছি সেটা। ঠিক আছে, এতটুকু হচ্ছে পার্থক্য। দেন আমরা এই পাশে চলে আসি, এই পাশে আমাদের রয়েছে নিট দেশজ উৎপাদন। নিট দেশজ উৎপাদন মানে হচ্ছে নিট ন্যাশনাল প্রোডাক্ট, অর্থাৎ আমরা
এই যে আমরা জিডিপি বের করব সেই জিডিপি থেকে যদি আমরা সিসিএ অবলিক ডিসি বাদ দিই, অর্থাৎ এনডিপি মানে হচ্ছে সি প্লাস আই প্লাস জি এক্স মাইনাস এম মাইনাস সিসি অবলিক ডিসি। সিসি অবলিক ডিসি মানে আগের কথাই ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্স বা মূলধন সামগ্রী ব্যবহারজনিত ব্যয় কি দিব, বাদ দিব, অথবা আমরা কি দিব, ডেপ্রিসিয়েশন যদি থাকে ডেপ্রিসিয়েশন বাদ দিব, মানে যেটাকে আমরা বলি অবচয় ব্যয়, সেই ব্যয়টা বাদ দেওয়ার পর যেটা থাকবে সেটা হচ্ছে কি আমাদের এনডিপি। এখন অনেকের প্রশ্ন আসতে পারে, এই যে আমি বললাম সিসিএ বা ডিসি, এটার মানেটা কি? সিসিএ মানে হচ্ছে ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্স, অর্থাৎ মূলধনী যে সামগ্রী রয়েছে, মূলধন সামগ্রী, যন্ত্রপাতি, আসবাবপত্র, এইগুলোর ব্যবহার করে যেই ক্ষতি হয়, ব্যবহারের জন্য যেই মূল্যে হ্রাস পায়, সেটাকে বলা হয় ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্স। ঠিক আছে। তারপর ডিসি মানে হচ্ছে ডেপ্রিসিয়েশন কস্ট, একই অর্থ, অর্থাৎ কোনো একটা সম্পদ যদি মনে করো যে আমি যে কোনো একটা ফার্নিচার ক্রয় করলাম, সেই ফার্নিচার বা একটা যন্ত্রপাতি ক্রয় করলাম, যেই যন্ত্রপাতির মূল্য হচ্ছে 1 লক্ষ টাকা। ঠিক আছে। তো আমি ধারণা করতেছি এই যন্ত্রপাতিটি আমি 5 বছর ইউজ করতে পারবো। ঠিক আছে, 5 বছর। তাহলে খেয়াল করো, এই যে 5 বছর এই যন্ত্রপাতিকে যদি আমরা ভাগ করে দিই, ঠিক আছে, 5 বছরের জন্য যদি আমরা ভাগ করে দিই, তাহলে প্রতি বছরের জন্য এটা একটা কস্টিং পড়বে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে অবচয়। অর্থাৎ আমরা যদি এটাকে 5 দিয়ে ভাগ করি, তাহলে এটা যেটা বের হবে সেটা হচ্ছে কি 20,000 টাকা। এই 20,000 টাকা হচ্ছে 1 বছরের খরচ। ঠিক আছে, যেটাকে আমরা বলে থাকি অ্যাকাউন্টিং এর ভাষায় অবচয়। এখানে আমরা সেটাকে অবচয় বলে থাকি, অর্থাৎ যেটা বোঝাচ্ছে যে কোনো একটা স্থায়ী সম্পদ ব্যবহারের জন্য, এটার যে খরচ হয়, এটার যে ব্যয় হয়, সেটাকে আমরা বলে থাকি অবচয় ব্যয়। ঠিক আছে, এই যে 20,000 টাকা, এটা আরেকভাবে একদম ইজিভাবে বোঝা যায়। সেটা হচ্ছে, মনে করো তুমি একটা আসবাবপত্র কিনে আনছো, যে আসবাবপত্রের দাম হচ্ছে 1 লাখ টাকা, তুমি 1 বছর ইউজ করছো। 1 বছর ইউজ করার পর এটা তুমি বিক্রি করতে গেছো, বিক্রি করার সময় কি তুমি 1 লাখ টাকা বিক্রি করতে পারবা? অবশ্যই না। এক্ষেত্রে তোমার কিছু টাকা লেস দিয়ে বিয়োগ করে তোমাকে বিয়োগ করতে হবে। অর্থাৎ যে কিনবে সে অবশ্যই তোমাকে 1 লক্ষ টাকা দিবে না, সে মনে করো তোমাকে 80,000 টাকা দিতে রাজি আছে। তাহলে ওই যে 20,000 টাকা তোমার একটা ক্ষতি হচ্ছে না, সেই ক্ষতিটাকে আমরা বলে থাকি অবচয়, অর্থাৎ কোনো একটা জিনিস ব্যবহারজনিত খরচ। আশা করতেছি তোমাদের বিষয়টা একদম ক্লিয়ার হয়েছে। তাহলে দেখো, এই যে আমরা কি করছি, এখানে আমরা সবগুলোই এখানে নিয়ে আসছি, অর্থাৎ একটা সামগ্রিক আয় নির্ণয়ে বিভিন্ন ধারণার মধ্যে আমরা সবকিছু নিয়ে আসছি, 6টা জিনিস, এর বাইরে আর কোনো কিছু নেই। এখন আমাদের পরীক্ষায় অনেক সময় এগুলোর পার্থক্য আসতে পারে, অর্থাৎ আমাদের জিএনআই এবং এনএনআই এর পার্থক্য, ঠিক আছে, দুইটা আসতে পারে, এটার সাথে এটার আসতে পারে। তারপর আসতে পারে হচ্ছে মোট জাতীয় উৎপাদন আর নিট জাতীয় উৎপাদনের মধ্যে পার্থক্য আসতে পারে। তারপর হচ্ছে জিডিপি এবং এনডিপির মধ্যে পার্থক্য আসতে পারে। আরও আসতে পারে সেটা হচ্ছে কি, এই যে জিএনআই লিখছি, এই জিএনআই এর সাথে জিডিপির পার্থক্য, এটা সবচেয়ে বেশি আসে। জিএনআই এর সাথে জিডিপির পার্থক্য সবচেয়ে বেশি পরীক্ষায় এসে থাকে। তাহলে আমরা মোটামুটি 3 ধরনের পার্থক্য আমরা দেখতে পাচ্ছি। তো আমরা চলো এই পার্থক্যগুলো একটু সংক্ষিপ্তভাবে, বইয়ে অনেক কিছু দেওয়া আছে, তোমরা একটু পড়ে নিবা। আমি একটু সংক্ষিপ্তভাবে যেই পয়েন্টগুলো তোমাদের গুরুত্বপূর্ণ সেই পয়েন্টগুলো আমি একটু বলে দিই, কেমন? এখানে আমরা টোটাল 3টা পার্থক্য দেখব। 1 নম্বর আমরা দেখব জিএনআই ভার্সেস এনএনআই, অর্থাৎ জিএনআই এর সাথে এনএনআই এর যে পার্থক্য সেটাই। তো আমরা আগে বলেছিলাম যে জিএনআই আর জিএনপি কিন্তু প্রায় সিমিলার, তাই এখানে আমরা জিএনআই বের করা যে কথা, জিএনপি বের করা কিন্তু একই কথা। ঠিক আছে, দুইটার কথা কিন্তু সেম। এনএনআই বা এনএনপি একই কথা বোঝাচ্ছে। তো আমরা যেটা করব, আমরা এই দুইটার পার্থক্য করব। এই দুইটার পার্থক্য লিখতে পারলে অন্য দুইটার পার্থক্য এমনিতেই হয়ে যাবে। ঠিক আছে, তারপর আমরা লিখব 2 নম্বর হচ্ছে জিডিপি এবং এনডিপির মধ্যে আমরা পার্থক্য দেখব। তারপর আমরা এই যে জিএনআই এবং কি জিডিপি, এই দুইটার মধ্যে আমরা পার্থক্য দেখব। ঠিক আছে, এখানে জিএনআই এর বদলে জিএনপিও থাকতে পারে অনেক সময়, কোনো সমস্যা নেই, একই কথা। তাহলে আমরা প্রথমে দেখি যে জিএনআই এবং এনএনআই এর মধ্যে কি পার্থক্য, অর্থাৎ প্রথমটা 1 নাম্বার যে পার্থক্য সেটা, অর্থাৎ মোট জাতীয় আয় বা উৎপাদন আর নিট জাতীয় আয় বা উৎপাদন, এই দুইটার মধ্যে আমরা পার্থক্য একটু দেখে নিই। প্রথমে হচ্ছে সংজ্ঞাগত পার্থক্য। সংজ্ঞাগত পার্থক্য কি? আমরা বলছি যে জিএনআই বা মোট জাতীয় আয়, এটার মাধ্যমে আমরা পাই যে একটা নির্দিষ্ট সময়ে কোন একটা দেশে যে পরিমাণ দ্রব্য সামগ্রী বা সেবা কোনো উৎপাদন হবে তার আর্থিক মূল্যকে আমরা জিএনআই বলে থাকি। আর এনএনআই এর ক্ষেত্রে যেটা হয় যে জিএনআই থেকে আমরা যদি মূলধনী সামগ্রী ব্যবহারজনিত ব্যয় বা সিসিএ অবলিক ডিসি অথবা আমরা যেটাকে বলি অবচয় ব্যয় যদি আমরা বাদ দিই, তাহলে আমরা যেটা পাই সেটা হচ্ছে আমাদের নিট জাতীয় আয়। এটা হচ্ছে প্রথমত সংজ্ঞাগত পার্থক্য, এটা অবশ্যই লিখতে হবে। যখন আমাদেরকে কোনো দুইটা জিনিসের সব পার্থক্য করতে বলবে, ফার্স্টে আমরা সংজ্ঞাগত পার্থক্যটা লিখে দিব।
তারপর 2 নম্বর আমরা যেটা লিখছি যে এখানে সূত্রের যে পার্থক্য সেটা, অর্থাৎ একটু আগে যেটা লিখছি c প্লাস i প্লাস জি এক্স মাইনাস এম এটার ক্ষেত্রে, আর এটার ক্ষেত্রে যেটা হবে n n i এর ক্ষেত্রে c প্লাস i প্লাস জি এক্স মাইনাস এম মাইনাস সিসি অবলিক ডিজি। ঠিক আছে, যা এখানে বাংলা লিখবো সেখানে এখানে আমাদের সূত্র আকার লিখতে হবে। তারপর আমরা 3 নম্বর আসি পরিধি তুলনামূলক বিস্তৃতি, অর্থাৎ এই যে আমরা মোট জাতীয় আয় বের করব এটার বিস্তৃতিটা কি হবে, একটু তুলনামূলক বড় হবে। ঠিক আছে, কেন? কারণ এই ক্ষেত্রে আমাদের যে মূলধন সামগ্রী ব্যবহারজনিত ব্যয় সেই ব্যয়টা বাদ দিতে হচ্ছে না, এখানে আমরা সরাসরি যতটুকু পরিমাণ আয় হচ্ছে সেই পরিমাণটা আমরা লিখে দিব, যার জন্য এই ফিগারটা তুলনামূলক কি দেখাবে, বড় দেখাবে, তাই বলা হচ্ছে বিস্তৃত। তারপর এখানে বলা হচ্ছে যে তুলনামূলক সংকীর্ণ, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের যেহেতু মূলধন সামগ্রী ব্যবহারজনিত ব্যয় বা ডিসি আমাদের বাদ দিতে হচ্ছে, তাই এক্ষেত্রে আমাদের যে পরিধি সেই পরিধি হবে তুলনামূলক সংকীর্ণ। তারপর চলে আসি জিএনআই একটি সহজ ধারণা, কারণ এই ক্ষেত্রে আমাদের কোনো ধরনের ব্যবহার সামগ্রীর যে ব্যয়, অর্থাৎ মূলধন সামগ্রী ব্যবহারজনিত ব্যয় বা যেই আমাদের ডেপ্রিসিয়েশন কস্ট সেটা আমাদের বাদ দিতে হচ্ছে না, যার জন্য এটা একটা সহজ ধারণা। কারণ হচ্ছে ডেপ্রিসিয়েশন বের করা আসলে একটা কি টাফ বিষয়, যে কোনো একটা জিনিসের কত টাকা হার আমরা প্রতি বছর অপচয় ধরবো সেটা বের করা আসলে একটা কষ্টের, যার জন্য এক্ষেত্রে আমরা কি করতে হবে যে আমাদের জিএনআই এটা একটা সহজ ধারণা, আর আমাদের এনএনআই এটা একটা কি হবে, কঠিন ধারণা। তারপর চলে আসে 5 নাম্বার, জিএনআইতে বিনিয়োগ ব্যয় বা অবচয় ব্যয় ধরা হয় না, যেটা আমরা এতক্ষণ পর্যন্ত বলে আসতেছি সেটাই। দেন এখানে বলা হচ্ছে যে এখানে বিনিয়োগ ব্যয় বা অবচয় ব্যয় ধরা হবে, এখানে 5 নাম্বারটা হ্যাঁ বিনিয়োগ ব্যয় অবচয় ব্যয় ধরা হবে। হ্যাঁ, তারপর চলে আসি আমরা 6 নাম্বারে, সেটা হচ্ছে অর্থনৈতিক গুরুত্ব কম হলেও এর বেশি ব্যবহার হয়, অর্থাৎ এটা বেশি ব্যবহৃত হয়ে থাকে, যেটা মোট জাতীয় আয় বা জিএনআই বা জিএনপি এটা হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে, সবচেয়ে বেশি না মানে এটার তুলনায়, কোনটার তুলনায়, এনএনআই বা এনএনপির তুলনায় বেশি ব্যবহৃত হয়ে থাকে আমাদের মোট জাতীয় আয় বা মোট জাতীয় উৎপাদন, এটা এনএনপির তুলনায় বা এনএনআই এর তুলনায়। ক্লিয়ার বিষয়টা? এই হচ্ছে আমাদের জিএনআই বা জিএনপি ভার্সেস এনএনআই বা এনএনপি। ক্লিয়ার? 2 নাম্বার আমরা যেটা দেখব সেটা হচ্ছে জিডিপি এবং এনডিপির মধ্যে যে পার্থক্য সেটা, অর্থাৎ মোট দেশজ উৎপাদন আর নিট দেশজ উৎপাদন এই দুইটার মধ্যে পার্থক্য। ঠিক আছে, প্রথমত হচ্ছে সংজ্ঞাগত পার্থক্য, অর্থাৎ আমরা মোট দেশজ উৎপাদন মানে বুঝে থাকি একটা নির্দিষ্ট সময়ে সাধারণত 1 বছরে একটা ভৌগোলিক সীমানার মধ্যে যে পরিমাণ দ্রব্য সামগ্রী উৎপাদন হয় তার সাথে আমরা যেটা করি, যারা বিদেশি মানুষ বাংলাদেশে উৎপাদন করতেছে তাদের আয়টা যোগ করি এবং যারা দেশের মানুষ বাইরে প্রবাসে রয়েছে তাদের ইনকামটা বিয়োগ দিই। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের জিডিপি। আর এনডিপির মধ্যে আমরা যেটা করি সেটা হচ্ছে এই জিডিপি থেকে আমরা কি বাদ দিয়ে দিই, এই জিডিপি থেকে আমরা সিসিএ অবলিক ডিসি যদি আমরা বাদ দিই তাহলে আমরা যেটা পাই সেটা হচ্ছে এনডিপি। ক্লিয়ার? এরপরে চলে যায় 2 নম্বর পার্থক্য, সেটা হচ্ছে কি আমরা যে সূত্রের কথা বলেছিলাম আগে সেই সূত্রই, অর্থাৎ জিডিপি সমান সি প্লাস আই প্লাস জি এক্স মাইনাস এম, আর এনডিপি মানে হচ্ছে সি প্লাস আই প্লাস জি এক্স মাইনাস এম মাইনাস সিসি অবলিক ডিসি। ঠিক আছে, যার সংজ্ঞা আকারে বলছি তাই আমরা সূত্র আকারে বললাম। তারপর 3 নম্বর হচ্ছে অবচয় ব্যয় অন্তর্ভুক্ত থাকে এটার মধ্যে, যেহেতু আমরা এখানে ডিসি বা সিসিএ বাদ দিচ্ছি না তাই। তারপর এই ক্ষেত্রে অবচয় ব্যয় অন্তর্ভুক্ত থাকে না, একদম ইজি বিষয়। তারপর পরিধি তুলনামূলক বিস্তৃত, অর্থাৎ যেহেতু এই ক্ষেত্রে আমাদের অবচয় ব্যয় বাদ দিতে হয় না যার জন্য এটার ফিগারটা একটু বড় হয়, অর্থাৎ এটার বিস্তৃতি একটু কি হয়, বড় হয়, যেটা জিডিপি সেটা। আর এনডিপির মধ্যে তুলনামূলক কি হয়, সংকীর্ণ হয়। কেন? কারণ এই ক্ষেত্রে আমাদের অবচয় ব্যয় বা সিসি আমরা কি দিই, বাদ দিই, যার জন্য এই ক্ষেত্রে আমাদের যে ধারণা সেটা হচ্ছে তুলনামূলক সংকীর্ণ। 5 নম্বর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সহজ ধারণা। কেন? কারণ এখানে সিসিএ অবলিক ডিসি বাদ দিতে হয় না। আমরা জানি অবচয় বের করাটা আসলে একটা টাফ বিষয়, কারণ একটা জিনিসের 1 বছরে কত অবচয় হবে সেটা বের করা আসলেই কঠিন। ঠিক আছে, যার জন্য এই ক্ষেত্রে আমাদের এই বিষয়টা হচ্ছে একটু সহজ, আর এটা হচ্ছে আমাদের এনডিপিটা একটু কি কঠিন। তারপর চলে আসা যাক 6 নম্বরে, অর্থনৈতিক উন্নয়ন জিডিপি দ্বারা বিবেচনা করা হয়, অর্থাৎ বিভিন্ন দেশের সাথে যখন আমরা তুলনা করি যে একটা দেশ এগিয়ে যাচ্ছে অর্থনৈতিকভাবে, সেটা আমরা আসলে জিডিপি দ্বারা করে থাকি। ঠিক আছে, তাহলে এখানে অর্থনৈতিক উন্নয়নের যে আমাদের একটা দেশের সাথে তুলনা, সেই তুলনাটা আমরা জিডিপি দ্বারা করে থাকি। এনডিপি এই ক্ষেত্রে ব্যবহৃত হয় না, আসলে এনডিপিটা তেমন বেশি ব্যবহারিক গুরুত্ব নেই, কিন্তু আমাদের জিডিপির ব্যবহারিক গুরুত্ব একটু বেশি, অর্থাৎ এখানে 7 নম্বর আছে প্রচলন বেশি, অর্থাৎ এটার যে গুরুত্ব সেই গুরুত্ব মানে প্রচলনটা একটু বেশি জিডিপিটা, কিন্তু এনডিপির প্রচলন তেমন বেশি না। এই হচ্ছে আমাদের 2 নাম্বার যে পার্থক্য সেটা। চলো তাহলে এই পরবর্তী পার্থক্যে চলে যাই।
সর্বশেষ যেই দুইটা পার্থক্য সেটা হচ্ছে কি জিএনআই বা এটাকে আমরা জিএনপিও বলতে পারি, জিএনআই বা জিএনপি ভার্সেস জিডিপির মধ্যে যে পার্থক্য সেটা, অর্থাৎ জিএনপি আর জিডিপির মধ্যে পার্থক্য আমাদের যদি চলে আসে পরীক্ষায় তাহলে আমরা লিখতে পারি যেগুলো, সেটা হচ্ছে প্রথমত আমরা সংখ্যাগত পার্থক্য হচ্ছে আমরা জিএনপি মানে বুঝি একটা নির্দিষ্ট সময়ে একটা দেশে যে পরিমাণ দ্রব্য সামগ্রী বা সেবা কোনো উৎপাদন হয় তার সমষ্টি, ঠিক আছে। আর জিডিপির মধ্যে যেটা হয় সেটা হচ্ছে একটা দেশের ভৌগোলিক সীমানার মধ্যে যেই পরিমাণ দ্রব্য সামগ্রী উৎপাদন হয় সেটার পরিমাণ। তারপর আমরা আরেকভাবে বলতে পারি সেটা হচ্ছে জিএনপি মানে হচ্ছে উৎপাদিত, অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ে দেশে উৎপাদিত দ্রব্য সামগ্রী সেটার সাথে যেটা বিদেশে কর্মরত দেশীয়দের আয়টা আমরা যোগ করব এবং যারা দেশে কর্মরত বিদেশিদের আয় সেটা আমরা বিয়োগ করব, বিয়োগ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে জিএনআই বা জিএনপি, কেমন। আর জিডিপির মধ্যে হচ্ছে উল্টা, অর্থাৎ যে উৎপাদিত দ্রব্য সামগ্রী হবে একটা দেশের অভ্যন্তরে সেটা তার সাথে দেশে কর্মরত বিদেশিদের আয়টা যোগ হবে, আগে যেটা বিয়োগ করতাম সেটা যোগ হবে এবং যারা বিদেশে কর্মরত দেশিদের আয় আছে তাদের কি হবে, বিয়োগ হবে। এতটুকু হচ্ছে পার্থক্য। তাহলে এখানে আর 3 নাম্বার সেটা কি, দেশে কর্মরত বিদেশিদের আয় অন্তর্ভুক্ত হয় না, অর্থাৎ যারা দেশে কর্মরত রয়েছে বিদেশিদের আয় সে আয়টা কিন্তু আমরা এখানে কি দিয়েছিলাম, বিয়োগ দিয়েছিলাম শেষে, তাই না, এটা বলা হচ্ছে। আর এখানে হচ্ছে সেই জিনিসটাকে আমরা কি করছি, যোগ করছি, দেশে কর্মরত বিদেশিদের আয় কি করছি, যোগ করছি, তাই এখানে কি হয়, এই জিনিসটা যোগ হয়। তারপর চলে আসি প্রবাসে কর্মরত দেশীয়দের আয় অন্তর্ভুক্ত হয়, এটার ক্ষেত্রে যারা প্রবাসে রয়েছে বিদেশে রয়েছে কর্মরত দেশীয় মানুষ তাদের আয়টা যোগ হয়, আর এটার ক্ষেত্রে কিন্তু তাদের আয়টা কি হয়, বিয়োগ হয়, বিদেশে কর্মরত দেশীয়দের আয় কি হয়, বিয়োগ হয়, অর্থাৎ এখানে হয় না। তারপর চলে আসছি আমরা 5 নাম্বার, সেটা হচ্ছে জিএনপি এর অর্থনৈতিক এবং ব্যবহারিক গুরুত্ব কম, অর্থাৎ এটা তেমন বেশি ব্যবহার হয় না, আমরা জিএনপি বলতে একটু কমই শুনি কোন একটা দেশের সাথে যখন তুলনা করে, আমরা সবসময় দেখি যে জিডিপি নিয়ে সবচেয়ে বেশি কি হয়, তুলনা হয়, এটার অর্থনৈতিক এবং ব্যবহারিক গুরুত্ব অনেক বেশি হয়ে থাকে জিডিপির। তো এই হচ্ছে আমাদের সামগ্রিক আয়ের মোটামুটি ধারণা। তো আমরা নেক্সট ক্লাসে এর পরবর্তী বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।